হলো না। লিওনেল মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় করা হলো না। আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ তারকা যোগ করার সময় বা অপেক্ষা বাড়লো আরও অন্তত 4 বছর। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে স্পেনের 16 বছরের বিশ্বকাপ খরা কেটে গেল। ইউরোর পরে বিশ্বকাপটাও চলে গেল লা রোহাদের ঘরে। একটা একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে পরাজিত করেই স্পেন জয় করলো তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ। কিন্তু এই একপেশে ফাইনালটা আসলে ঠিক কেমন ছিল? আর্জেন্টিনা কেন এতটা নাস্তানাবুদ হলো স্পেনের কাছে এই ফাইনালে এসে? সেই গল্পগুলোই আমরা বলার চেষ্টা করব প্যাভিলিয়নের এই ভিডিওতে। শুরুটা করতে চাই দুই দলের একাদশ দিয়ে। স্পেন তাদের অপরিবর্তিত একাদশ নিয়েই এই ম্যাচে মাঠে নেমেছিল, যে একাদশটা তারা খেলিয়েছিল ফ্রান্সের বিপক্ষে গত সেমিফাইনালে। অপরদিকে আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে যে একাদশটা তারা খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে, সেই একাদশ থেকে 3টা পরিবর্তন তারা এনেছিল। সেক্ষেত্রে তাদের রাইট ব্যাক নাহুয়েল মলিনার বদলে সেখানে দলে এসেছিলেন গনজালো মন্তিয়াল। মিডফিল্ডে আর্জেন্টিনা একটা বড় ধরনের পরিবর্তন করেছিল। গত ম্যাচে যেখানে দেখা গিয়েছিল আর্জেন্টিনার মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসের সাথে এনজো এবং ম্যাকালিস্টার এবং তার সাথে ছিলেন জুলিয়ানো সিমিওনে, এখানে আর্জেন্টিনা দুটো পরিবর্তন নিয়ে আসে। লিয়ান্দ্রো পারেদেস এবং সেক্ষেত্রে জুলিয়ানো সিমিওনের বদলে তারা এই ম্যাচে ফিরিয়ে নিয়ে আসে রদ্রিগো ডি পল এবং তার সাথে নিকো গঞ্জালেসকে। এবং অবশ্যই সবার সামনে ছিলেন লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ। এক্ষেত্রে এই একাদশে পরিবর্তনের কারণটা যদি আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে স্পেনের আগের যে ম্যাচগুলো সেদিকে আমাদের একটু দেখতে হবে। এই স্পেনের যদি আমরা শক্তির জায়গাগুলো দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে এর আগের ম্যাচগুলোতে তারা মূলত বল পজিশন বেশি পায়ে রেখে আসলে খেলতে তারা সক্ষম হয়েছিল। ইনফ্যাক্ট এই বিশ্বকাপে সবচেয়ে বেশি পায়ে বল রাখা দলটার নামও কিন্তু স্পেন। এবং অবশ্যই তারা বল পায়ে রাখে এবং যখনই তারা বল হারিয়ে ফেলে সাথে সাথে কিন্তু তারা কাউন্টার প্রেস করে এবং এর মাধ্যমে তারা বল প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নেয়। এবং এই যে কাউন্টার প্রেস করার ঘটনাটা, সেটাও এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘটিয়েছে এই স্পেন দলই। পাশাপাশি তারা যখনই বল হারায় তখনই খুব দ্রুততম সময়ের মধ্যে একেবারে 4-5 সেকেন্ডের মধ্যে তারা কিন্তু বল রিকভার করে ফেলে। এর পাশাপাশি যেটা আমরা বলতেই পারি সেটা হচ্ছে এই কাউন্টার প্রেস এবং তার সাথে হার্ড প্রেসিং তারা যখন করে থাকে অফ দ্য বলে, এটার জন্য তাদের হাইলাইন একটা মেনটেন করতে হয়। এবং অবশ্যই তারা যখন প্রতিপক্ষকে প্রেস করে সেখানে একটা জোনাল প্রেসিংও কিন্তু তারা ব্যবহার করে থাকে, অর্থাৎ 4-5 জন খেলোয়াড় একজন খেলোয়াড়কে চমৎকারভাবে প্রেস করে এবং সেখান থেকে তারা বলটা উইন করার চেষ্টা করে। আর্জেন্টিনা তারা কিন্তু বুঝতে পারছিল যে স্পেনের এই মিডফিল্ডের বিপক্ষে তাদের আসলে জয় করা খুবই কঠিন হবে। এবং সাধারণত যদি আপনি 3 ভার্সেস 3ও স্পেনের এই মিডফিল্ডের এগেনস্টে খেলান, তাতেও স্পেনের মিডফিল্ডার বিশেষ করে রদ্রি, ফাবিয়ান রুইস এবং দানি ওলমো, তাদের যেমন টেকনিক্যাল ট্যাকটিক্যাল স্কিল, তার সাথে পেরে ওঠা অনেকটাই কঠিন। আর্জেন্টিনা তাই প্রথম থেকেই চেয়েছিল একটু রক্ষণাত্মকভাবে খেলে স্পেনের আক্রমণগুলো সামলে নিয়ে একটা ড্র করে হয়তো টাই ব্রেকারের দিকে ম্যাচটাকে নিয়ে যাওয়ার। এবং অবশ্যই আর্জেন্টিনার ভরসা ছিল লিওনেল মেসির ওপরও, যদি একটা বা দুটো মেসি মোমেন্ট, ম্যাজিক মোমেন্ট যদি আর্জেন্টিনা ক্রিয়েট করতে পারে বা দেখতে পারে, সেক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচটা জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু আর্জেন্টিনা আসলে ঠিক কোন কৌশল নিয়ে মাঠে নেমেছিল, এই আর্জেন্টিনার একাদশটা থেকে যেটা অনুমান করা যায় এবং তাদের মাঠের খেলায় আসলে যে জিনিসটা দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার যেহেতু 4-4-2, একেবারে ফ্ল্যাট 4-4-2তেই আসলে মূলত তারা গিয়েছিল। এবং সেক্ষেত্রে বাম পাশে নিকো গঞ্জালেস এবং তাদের যে লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকো, এই দুজনের ওপর মূলত দায়িত্ব ছিল লামিন ইয়ামালকে আটকানো। এবং এই লামিন ইয়ামালকে আটকানোর জন্যই নিকোলাস গঞ্জালেসকে এই কোচ লিওনেল স্কালোনি যে মাঠে নামিয়েছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছিল ম্যাচের শুরু থেকেই। এর পাশাপাশি আর্জেন্টিনার মিডফিল্ডে ছিলেন এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং অবশ্যই রদ্রিগো ডি পল। রদ্রিগো ডি পল তিনি একটু ডান দিকে অপারেট করছিলেন এবং লিওনেল মেসির পেছনে মূলত তার অবস্থানটা ছিল। যেহেতু মেসি খুব বেশি প্রেস করেন না, সেক্ষেত্রে মেসির হয়ে সেই প্রেসিংয়ের দায়িত্বটাও কিন্তু রদ্রিগো ডি পলই আর্জেন্টিনার এই বিগত বছরগুলোতে আসলে পালন করে আসছিলেন। এবং এরপরই যখন ম্যাচটা আসলে শুরু হলো, তখন দেখা গেল যে আর্জেন্টিনার এই কৌশলটা খুব একটা কাজ করছে না। কেননা এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার, আর্জেন্টিনার যে দুই মিডফিল্ডার মূলত অবস্থান করছিলেন পিচের মাঝের দিকে, সেই দুজনের বিপরীতে স্পেন পেয়ে যাচ্ছিল তাদের 3জন মিডফিল্ডারকে। এবং এই 2-ভার্সেস 3 সিচুয়েশনে আর্জেন্টিনার মিডফিল্ডাররা একেবারেই সুবিধা করতে পারছিলেন না। বল যদি তারা কোনোভাবে উইনও করছিলেন, তারা কিন্তু খুব দ্রুতই হারিয়ে ফেলছিলেন এবং আর্জেন্টিনা 2-3টার বেশি পাস একসাথে খেলতেই পারছিল না। ডান পাশে থাকা রদ্রিগো ডি পল একেবারেই অফ ফর্মে ছিলেন, খুব ভালো প্রেসিংও তার কাছ থেকে হচ্ছিল না। একই সাথে যখন তিনি বল পাচ্ছিলেন, সেখান থেকেও খুব কার্যকর কোনো আক্রমণ সেক্ষেত্রে তার কাছ থেকে দেখা যায়নি। অপরদিকে নিকো গঞ্জালেস, তিনিও ছিলেন হতাশার আরেক নাম এবং তার কাছ থেকেও যে জিনিসটা আশা করা হচ্ছিল, বিশেষ করে ডিফেন্স থেকে উড়ে আসা লং বল, যে কাজটা স্কালোনি করতে চেয়েছিলেন স্পেনের মিডফিল্ডকে ফাঁকি দিয়ে একটা আক্রমণ সূচনা করতে, সেই কাজটা অর্থাৎ স্পেনের এই ডিফেন্সের পেছনে চমৎকার রান নেওয়া এবং আর্জেন্টিনার ডিফেন্স থেকে উড়ে আসা লং বলগুলোকে রিসিভ করে চমৎকার রান নিয়ে প্রতিপক্ষের উদ্দেশ্যে আক্রমণ করা, সেই জিনিসটা নিকো গঞ্জালেসের কাছ থেকে একেবারেই অনুপস্থিত ছিল। কেননা তিনি বাম পাশ থেকে 2-1বার আক্রমণের চেষ্টা করলেও বলের তিনি কন্ট্রোল রাখতে পারছিলেন না, বল হোল্ডও করতে পারছিলেন না এবং বারবার বল লুজ করে আসলে আর্জেন্টিনাকে বিপদেই তিনি ফেলছিলেন।
আর্জেন্টিনার ডিফেন্ডারদের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ শুরু থেকেই তাদেরকে একটা পরীক্ষা দিতে হচ্ছিল, কেননা বারবার তাদের ওপরে প্রেস করে কিন্তু চাপ সৃষ্টি করছিল এই প্রতিপক্ষ স্পেনের ফরওয়ার্ডরা। অপরদিকে নিকোলাস তালিয়াফিকো, তার কাজ ছিল লামিন ইয়ামাল আটকানো, এবং সেই কাজটা তিনি মোটামুটি বেশ ভালোভাবেই করেছেন পুরোটা ম্যাচ জুড়ে। তবে যার কথা আসলে না বললেই নয়, তিনি এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে ম্যাচে রেখে দেওয়ার এক যে সবচেয়ে বড় কারিগর, তার নাম এমিলিয়ানো মার্টিনেজ, এবং এই ম্যাচে সর্বমোট 11টা সেভ করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। যদি একটু তুলনা করার জন্য বলা হয়, প্রতিপক্ষ গোলরক্ষক উনাই সিমন, যিনি এই বিশ্বকাপের সেরা গোলরক্ষকও হয়েছেন, তিনি পুরো টুর্নামেন্ট মিলিয়ে সেভ করেছিলেন 10টা, আর এমিলিয়ানো মার্টিনেজ এই ম্যাচেই সেভ করেছেন 11টা। তবে যেমনটা বলা হচ্ছিল যে আর্জেন্টিনার বিপক্ষে স্পেন শুরু থেকেই ম্যাচের কন্ট্রোলটা নিয়ে নেওয়ায় এবং তাদের যে ম্যাচে কন্ট্রোলের পাশাপাশি বল পজিশন সব দিক দিয়েই তারা এগিয়েছিল, এবং ম্যাচের শুরু থেকেই তারা আক্রমণ করার চেষ্টা করে যাচ্ছিল এবং আক্রমণ তারা করছিল, আর্জেন্টিনার পোস্টে তারা শটও নিচ্ছিল। কিন্তু অপরদিকে আর্জেন্টিনা ছিল পুরোপুরি এক্ষেত্রে নিষ্প্রভ, এবং লিওনেল মেসিকে যেহেতু খুব ভালোভাবে ডিসকানেক্টেড করে দিতে সক্ষম হয়েছিল সেক্ষেত্রে স্পেনের মিডফিল্ড এবং ডিফেন্স লাইন, সেই কারণে মেসির কাছ থেকে তেমন কোনো মোমেন্টও কিন্তু দেখা যাচ্ছিল না। এবং ম্যাচের প্রথম 15 মিনিটে লিওনেল মেসি বলে টাচ করেছিলেন মাত্র একবার, এবং সেই একটা টাচও এসেছিল ম্যাচের শুরুর যে কিক অফ সেখান থেকে। এবং প্রথমার্ধ শেষের কথা যদি বলা হয়, লিওনেল মেসি মাত্র 15 বার বলে টাচ করতে পেরেছিলেন, এবং বোঝাই যাচ্ছে যে স্পেন আসলে আর্জেন্টিনাকে কতটা স্টাডি করে মাঠে নেমেছিল, এবং লিওনেল মেসিকে দলের বাকি অংশের থেকে আইসোলেট করে দেওয়ার ক্ষেত্রে তারা আসলে কতটা সফল ছিল। প্রথমার্ধের শেষের দিকেই ম্যাচের একটা টার্নিং পয়েন্ট ঘটে যায়, যেখানে লিসান্দ্রো মার্টিনেজ রদ্রিকে ফাউল করার কারণে একটা হলুদ কার্ড দেখেছিলেন। কোচ লিওনেল স্কালোনি হয়তো তাকে এমনিতেও তুলে নিতেন, কিন্তু এই অর্ধেরই একেবারে শেষের দিকে লিসান্দ্রো মার্টিনেজের চোটে কিন্তু তিনি পড়ে যান, এবং এই চোটের কারণে তাকে তখনই তুলে নিতে বাধ্য হন কোচ লিওনেল স্কালোনি, এবং তখন মাঠে নামেন নিকোলাস ওতামেন্দি। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের যে পার্টনারশিপ, সেখানে একটা বড় বিষয় হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো তিনি ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে যতটা ভালো, এরিয়াল ডিফেন্ডিং কিংবা অ্যাটাকের ক্ষেত্রে তিনি যতটা ভালো, লিসান্দ্রো মার্টিনেজ তিনি যেহেতু হাইটের দিক থেকে একটু কম, তিনি তার বল প্লেইং যে অ্যাবিলিটিটা সেটাই মূলত ব্যবহার করে থাকেন, এবং আর্জেন্টিনার আক্রমণের শুরুটাও কিন্তু তার কাছ থেকেই হয়ে থাকে, পাশাপাশি চমৎকার সব লং বলও তিনি বাড়াতে সক্ষম। কিন্তু নিকোলাস ওতামেন্দি যখন তার জায়গায় নামলেন, তখন আর্জেন্টিনাকে কিন্তু ট্যাকটিক্যাল পরিবর্তন আনতেই হতো, এবং সেটার কারণটা হচ্ছে ওতামেন্দির যেহেতু বয়স হয়েছে, এখন তিনি ডিফেন্সিভলি অতটা ভালো নন, এবং এই কারণেই ডিফেন্সিভলি একটা শিল্ডের জন্য আর্জেন্টিনাকে নামাতে হয় লিয়ান্দ্রো পারেদেসকে, এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই লিয়ান্দ্রো পারেদেস মাঠে নামেন এবং মাঠের বাইরে চলে যান। সেক্ষেত্রে যিনি ছিলেন লেফট উইঙ্গার, সেই নিকো গঞ্জালেস। এর পরবর্তীতে আর্জেন্টিনাকে আরও কয়েকটা ফোর্সড চেঞ্জ করতে হয়, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি ক্রিস্টিয়ান রোমেরো, তিনিও যিনি এই টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিলেন, তাকেও আসলে মাঠ থেকে উঠে যেতে হয় চোটের কারণে। এবং আর্জেন্টিনার দুই সেন্টার ব্যাককে যখন উঠে যেতে হয়, তখন সেটা আর্জেন্টিনার জন্য একেবারেই একটা ভয়ঙ্কর অশনি সংকেত হয়েই চলে আসে। এবং আর্জেন্টিনার এই চোটগুলোর কারণে লিওনেল স্কালোনিকে বেশ কিছু পরিবর্তন করতে হয়। নিকোলাস ওতামেন্দির কথা আগেই বলা হলো, এরপর ফাকুন্দো মেদিনাকে নামানো হয়, এর পাশাপাশি রদ্রিগো ডিপলকেও কিন্তু দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয়, এবং সেক্ষেত্রে নামানো হয় জুলিয়ানো সিমিওনেকে। পাশাপাশি আরও একটা পরিবর্তন করেন কোচ লিওনেল স্কালোনি, সেক্ষেত্রে রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়ালকে তুলে ম্যাচের 60 মিনিটের দিকে তিনি নামান নাহুয়েল মোলিনাকে। এবং অপর দিকে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তিনিও প্রায় একই সময় আরও দুটো পরিবর্তন করেন। একটা পরিবর্তনে তিনি ফাবিয়ান রুইজকে তুলে মাঠে নামান পেদ্রিকে, যেটা তার মিডফিল্ডকে হয়তো আরও বেশি কন্ট্রোল দিত, এবং আরও একটা পরিবর্তনের ক্ষেত্রে তিনি তার মেইন ফরওয়ার্ড মিকেল ওয়ারজেবালকে তুলে মাঠে নামান ফেরান তোরেসকে, এবং এই ফেরান তোরেসই আসলে কাজের কাজটা করে দেন ম্যাচটা যখন গড়ায় অতিরিক্ত সময়। তবে অতিরিক্ত সময় যাওয়ার আগে আরও একটা ঘটনা ঘটে যায়, একেবারে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শেষের দিকে আর্জেন্টিনার হয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। প্রথম হলুদ কার্ডটা তিনি যখন দেখেছিলেন, সেটার ঘটনা যদি বলা হয়, সেই হলুদ কার্ডটা তিনি দেখেছিলেন মূলত রেফারির একটা সিদ্ধান্তে, তার যে আবেগের বহিঃপ্রকাশ ছিল সেটার কারণেই, এবং রদ্রিকে একটা তিনি ট্যাকেল করেছিলেন, সেই ট্যাকেলে কেন রেফারি ফাউল ডাকলেন সেটার কারণেই আসলে রেফারির উপরে একটু ক্ষোভ ঝেড়ে তিনি কিন্তু হলুদ কার্ডটা দেখেছিলেন। এবং দ্বিতীয় হলুদ কার্ডটা তিনি দেখেছিলেন যখন তিনি তাদের প্রতিপক্ষ ডিফেন্ডার পাউ কুবার্সিকে একটা ট্যাকেল করেন, এবং একটা রাফ ট্যাকেলের কারণেই তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি ভিনচিচ। এবং অবশ্যই যখন তাকে ফিরে যেতে হয় লাল কার্ড দেখে ড্রেসিং রুমে, আর্জেন্টিনা 10 দলে পরিণত হয়ে যায়। এবং বলে রাখা ভালো যে আর্জেন্টিনা তখনও পর্যন্ত প্রতিপক্ষের পোস্টে লক্ষ্য করে একটা শটও নিতে পারেনি, এবং যখন তারা 10 ভার্সেস 11 ম্যাচে অবস্থায় চলে যায়, তখন তাদের জন্য কাজটা আরও বেশি কঠিন হয়ে যায়। সেই কাজটা আরও কঠিন হয়ে যায় বা কঠিনতর হয়ে ওঠে যখন ফেরান তোরেস গোল করেন অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে 106 মিনিটের মাথায়। সেই গোলটার বর্ণনা যদি দেওয়া হয়, সেক্ষেত্রে পেদ্রো পোরো ডান পাশ থেকে একটা ক্রস করেন, এবং মাঠের ডান পাশ থেকে তার ক্রসটা চলে যায় মাঠের বাম পাশে, যেখানে নিকো উইলিয়ামস এই ম্যাচে খেলছিলেন, যিনি বদলি হিসেবে তিনি
হেড করেন এবং হেডটা একটা কাটব্যাকের মতো করেই পেছনের দিকে চলে আসে এবং ফেরান তোরেস সেখান থেকে ফিনিশ করেন। এখান থেকে যদি আর্জেন্টিনার ডিফেন্ডারদের কথা বলা হয়, তারা আসলে কেমন ম্যানমার্ক করছিলেন, নিকো উইলিয়ামসকে মার্কিংয়ের দায়িত্ব ছিল নাহুয়েল মলিনার, এবং এই বিশ্বকাপে যেমনটা দেখা যাচ্ছে নাহুয়েল মলিনা তার যাকে মার্ক করার কথা সেই কাজটা তিনি ভালোভাবে করতে পারছেন না। এর আগের ম্যাচে অ্যান্থনি গর্ডনকে তিনি মার্ক করতে পারেননি, গর্ডন সেখান থেকে গোল করেছিলেন। এই ম্যাচেও তিনি নিকো উইলিয়ামসকে মার্ক করতে ব্যর্থ হন। সেক্ষেত্রে নিকো উইলিয়ামস যখন হেড করে বলটা পেছনে ফেলেন, তাকে মার্ক করার দায়িত্ব অর্থাৎ ফেরান তোরেসকে মার্ক করার দায়িত্ব আবার ছিল জুলিয়ানো সিমিওনের। এবং আমরা যদি ম্যাচের একটু আগের সিকোয়েন্সগুলো দেখি, সেক্ষেত্রে জুলিয়ানো সিমিওনে বেশ ভালোভাবেই মার্ক করছিলেন ফেরান তোরেসকে। কিন্তু যখনই ফেরান তোরেস এই রানটা নিচ্ছিলেন বা ইনফ্যাক্ট এই সিকোয়েন্সটা শুরু হয়, জুলিয়ানো সিমিওনের জুতায় কোনো একটা সমস্যা দেখা দেয় এবং তিনি অনুভব করছিলেন যে তার জুতায় কোনো একটা সমস্যা আছে। সাধারণত এরকম ক্ষেত্রে কী করার কথা, জুলিয়ানো সিমিওনে এই খেলার সিকোয়েন্সটা শেষ করবেন এবং এরপরে হয়তো তিনি জুতা চেঞ্জ করবেন কিংবা তিনি রেফারির কাছে সেই ঘটনাটা বলবেন যে তার হয়তো একটা ব্রেক প্রয়োজন বা একটা তার পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে। কিন্তু জুলিয়ানো সিমিওনে হয়তো অবচেতনেই তিনি তার জুতোটা ঠিক করতে চান এবং সেই সময় ফেরান তোরেস তার থেকে চমৎকার একটা রান নিয়ে সামনের দিকে চলে আসেন এবং সেখান থেকে তিনি একেবারে আনমার্কড অবস্থায় ফিনিশিংটা যখন করছিলেন, জুলিয়ানো সিমিওনে বক্সের দিকে তাকিয়ে বা বক্সের একটু বাইরে দাঁড়িয়ে তিনি আসলে তখন হতাশভাবেই তাকিয়েছিলেন। এমিলিয়ানো মার্টিনেজ, যিনি পুরো ম্যাচ জুড়ে অসাধারণ পারফরমেন্স করছিলেন, তারও আসলে কোনো কিছুই করার ছিল না। এই গোলটা হজমের পরই আর্জেন্টিনা ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু 10 জন নিয়ে 11 জনের এই স্পেনের বিপক্ষে আসলে মোকাবেলা করাটা খুব বেশি কঠিন বা গোল করাটা খুব বেশি কঠিন। তবুও আর্জেন্টিনার সুযোগ তৈরি করেছিল। সেই জুলিয়ানো সিমিওনে তার একটা প্রায়শ্চিত্তের সুযোগও পেয়েছিলেন, সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। বক্সের ইনফ্যাক্ট বারের অনেক উপর দিয়ে তার শটটা চলে যায়। পরবর্তীতে লিওনেল মেসির একটা শট, সেটাও ব্লক হয়ে যায় এবং সে কারণে আর্জেন্টিনার আর গোলের দেখা পাওয়া হয়নি এবং তাদের এই যে শিরোপার ধরে রাখার যে বিষয়টা, সেটাও এবার আর হলো না। 2022 সালে তারা যখন শিরোপাটা জয় করেছিল, সেটাই আপাতত হয়ে থাকলো তাদের সর্বশেষ শিরোপা। 2026 সালে তাদের পরাজিত করে 16 বছরের যে শিরোপা খরাটা, সেটা কাটিয়ে ফেললো স্পেন এবং আগামী 4 বছর স্পেনের নামের পাশেই উচ্চারিত হবে বিশ্ব চ্যাম্পিয়ন শব্দটি। লিওনেল মেসি সম্ভবত তার শেষ বিশ্বকাপ ম্যাচটিও খেলে ফেললেন এবং বিশ্বকাপের ইতিহাসে তিনি আসলে এর চেয়ে বেশি নিষ্প্রভ কোনো ম্যাচে ছিলেন কিনা সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে। তবে তার বিশ্বকাপ রেকর্ডের কথা যদি বলা হয়, সেটা অবশ্যই সোনায় মোড়ানো। এবং লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন, সবচেয়ে বেশি গোল ইনভলভমেন্ট তার, পাশাপাশি এই একবার তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, দুবার রানার্স আপ হলেন এবং তার পাশাপাশি দুবার তিনি গোল্ডেন বল জিতেছেন। সব মিলিয়ে লিওনেল মেসি একটা অতুলনীয় অনন্য রেকর্ড করেই আসলে বিদায় নিচ্ছেন বিশ্বকাপের মঞ্চ থেকে, এটা অনেকটাই নিশ্চিত। আরও 4 বছর পরে লিওনেল মেসির বয়স যখন হয়ে যাবে 43, তখন মেসিকে সম্ভবত বিশ্বমঞ্চে আর দেখা যাবে না। তবে আপাতত যেটা দেখা যাবে সেটা হচ্ছে স্পেনের নামের সাথে বিশ্ব চ্যাম্পিয়ন শব্দটি এবং তাদের জার্সিতে বিশ্ব চ্যাম্পিয়নের ব্যাচটা শোভা পাবে অন্তত 4 বছরের জন্য। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।